দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮,০০০ টাকা নির্ধারণ করে গত ২৫ নভেম্বর গেজেট প্রকাশ করে সরকার। ডিসেম্বরের ১ তারিখ থেকে তা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়। তারপরও বেতন বৈষম্য দূর করার দাবিতে ৩ দিন ধরে আন্দোলন করছে পোশাক শ্রমিকরা। আর ১ মাসের মধ্যে বেতন ভাতা সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ এ বিষয় নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন গার্মেন্ট মালিক সংগঠন ফোরামের প্যানেল নেতা এবং শিল্প উদ্যোক্তা ও মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর রুবানা হক। আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। শুরুতে আপনার কাছে জানতে চাই যে গত কয়েকদিন ধরে চলা যে শ্রমিক অসন্তোষ এবং বিক্ষোভের পরে আজকে আপনারা শ্রমিকরা এবং সরকার ত্রিপক্ষীয় যে বৈঠক, সে বৈঠক থেকে ১ মাসের মধ্যে সমস্যার সমাধানের আশ্বাস এসেছে। একজন শিল্প উদ্যোক্তা এবং গার্মেন্টস সেক্টরের নেতা হিসেবে আপনার কাছে আমার প্রশ্ন, আপনি কি মনে করেন যে ফিরে ফিরে কেন এই অসন্তোষ আসে? শুরুতে আগে বলে নিই, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। দ্বিতীয়ত হলো যে শুরুতে বলে নিই, আপনারা আপনাদের প্রতিবেদনে অথবা আপনি আপনার কথায় কোথাও বলেছেন যে ২৫শে নভেম্বর একটি গেজেট বেরিয়েছে। আসলে ২৯শে নভেম্বর এটি একটি সংশোধনীয় আছে এবং এটি খুব জরুরি, কারণ ২৯শে নভেম্বরের গেজেটে কিন্তু ইনক্রিমেন্টের কথাটা খুব সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে। এটি কিন্তু অনেকে জানা নেই। কাজে দেখা যাচ্ছে জানা অজানার ফাঁক দিয়ে নানা রকম জল্পনা কল্পনার সৃষ্টি হচ্ছে। আপনারা দাবির কথা বলছেন, কিন্তু আসলে দাবি সম্পর্কে কিন্তু শ্রমিকরা নিজেরাও কিন্তু খুব যে সচেতন তা বলা যায় না। সবাই ওই কান নিয়ে গেল চিলে এই অবস্থায় আছে। কাজে খুবই প্রয়োজন আমাদের আসলে ঠিকঠাক মতো বোঝা যে কোন জায়গাটায় আমাদের সমস্যা হচ্ছে এবং গেজেটের কোন জায়গাটায় আসলেই আমরা মনে করি যে কোনো ত্রুটি আছে অথবা আদৌ আছে কিনা। আমি মনে করি যে এই পর্যায়ে এসে এতদিন পরে নভেম্বরে এটা হলো, তারপরে ঠিক প্রাক নির্বাচনী অবস্থায় জাতীয় নির্বাচনের আগে একটা বড় ধরনের দেখা গেল একটা অসন্তোষ এবং তারপরে আবার ঠিক শপথ নেওয়ার আগে এবং পরে এই আবার শুরু হয়েছে। আমরা আসলে অনেকেই মনে করি যে এর পেছনে কোনো ইন্ধন কেউ যোগাচ্ছেন এবং এটি খুব স্বতঃস্ফূর্তভাবে যে শ্রমিকরা করছে এটি বোধহয় ভাবা একেবারেই ভুল হবে। মানে কারা ইন্ধন দিচ্ছে এবং মানে উদ্দেশ্যটা কি সেটা একটু যদি পরিষ্কার করেন। বিজিএমইও একই কথা বলেছে, কারো ইন্ধন আছে বলে তারা মনে করছে। এটা তো খুব সুস্পষ্ট, কারণ আবারও বলছি যে সময়টি ঠিক না। নভেম্বর মাসে গেজেটটা বেরিয়েছে, আমরা ডিসেম্বরে দেখলাম আন্দোলন হলো, আবার এখন অনেকগুলো ফ্যাক্টরি কিন্তু এখনও বেতন দেননি। তো বেতন দেওয়ার আগে ৭ তারিখের বহু আগের থেকেই শুরু হয়ে গেল সব আন্দোলন। হলো কেন, কে ঘটালো? এবং আজকেও যখন আমরা ত্রিপাক্ষিক আলোচনায় ছিলাম তখনও কিন্তু যারা শ্রমিক সংগঠনগুলোর প্রতিনিধি আছেন তারা বারবার বলছিলেন যে আমরা এর সাথে জড়িত না এবং আমরা এটাকে সমর্থন করি না। তাহলে ওনারা যদি জড়িত না হবেন অথবা ওনারা যদি সমর্থন না করবেন, তাহলে এই দুর্ঘটনাগুলো কে ঘটাচ্ছেন? প্রশ্ন এটি। আরেকটি হলো যে প্রত্যেকটি ফ্যাক্টরির সামনে সামনে দেখা যাচ্ছে দৌড়ে দৌড়ে একদল লোক চলে আসছেন মিছিল করে, এবং মিছিল করার পরে আমাদের ফ্যাক্টরির লোকগুলো, নিরীহ শ্রমিকগুলো বাধ্য হচ্ছেন নিচে নামতে। যখন ওনারা নিচে নামছেন তখন ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে অযথা ওনারা এক ধরনের বিপাকে পড়ছেন। আর তার চাইতেও বেশি যেটা জরুরি সেটা হলো যে যখন ওনারা নিচে চলে আসছেন এবং ফ্যাক্টরি পরিত্যাগ করছেন তখন কিন্তু মালিকরা সাংঘাতিকভাবে, আমরা আসলে বুঝতে পারছি না কি হচ্ছে, তখন কেউ কেউ বন্ধ ঘোষণা করছেন ফ্যাক্টরি। যখন বন্ধ ঘোষণা করছেন তখন আরও পরিস্থিতিটা আরও বেশি জোরালো হয়ে যাচ্ছে, কাজে আমরা জটিল হয়ে যাচ্ছে। ছোটখাটো দূর থেকে মিছিল চলে আসা, কাজে আমার মনে যে এটা একটা সাইক্লিক ব্যাপার এবং এই যে ছোটখাটো দূর থেকে নিচে চলে আসা, আমরা তো আসলে জানি এটা একটা ম্যাপিং প্রয়োজন এই পুরো জিনিসটার। আগামীকাল সকালে কোথায় কোথায় হতে পারে আমাদেরকে ওই যার এরিয়াগুলোতে, সেখানে নিশ্চয়ই প্রশাসন আমাদেরকে সাহায্য করবেন, কারণ আমাদের সাহায্যের প্রয়োজন আছে এই মুহূর্তে। এবং অযথা গুজব ছড়াচ্ছেন, প্রচুর মিথ্যাচার হচ্ছে, এগুলোর মধ্যে আসলে আবার অনেকগুলো ফ্যাক্টরি বলছে যে অল্প অল্প করে কিছু লোক নিয়ে গিয়ে নিচে গিয়ে বাইরে চায়ের দোকানে নিয়ে গিয়ে কথা বলছে। কারা এরা আসলে কোনোদিনই আমাদের শ্রমিক হতে পারেন না। আমাদের শ্রমিক কিন্তু আসলে ভীষণ সরল। আমাদের এখনও যদি কারখানায় আমরা হাঁটি, প্রত্যেকটি লাইনে লাইনে শ্রমিক কিন্তু আসলে খুব সরল এবং সে বেশি কিছু চায় না, কিন্তু তাকে পেছন থেকে ইন্ধন কারা যোগান তাদের মুখোশগুলো আসলে খুলে ফেলা খুব জরুরি। না হলে আমাদের যে পরিমাণ ক্ষতি হচ্ছে গত ২০ দিন থেকে তা আসলে অপূরণীয়। ডক্টর রুবানা হক, অভিযোগ আসছে, শ্রমিকরা অভিযোগ করছেন এবং গণমাধ্যমে আমরা সেটি দেখছি যে এই অসন্তোষের কারণ হিসেবে তারা বলছেন যে মালিকরা তাদের যে বেসিক বেতন
সেটি নিয়ে কারসাজি করছে এবং বেসিক আগে যেমন 70% পর্যন্ত ছিল অনেক গ্রেডে, সেই জায়গায় তারা বলছেন যে 50% নামিয়ে আনা হচ্ছে এবং এ কারণে তারা যে কাঙ্ক্ষিত যে বেতন তারা ভাবছিলেন যে যেটি বাড়বে সেটি বাড়েনি বলেই তাদের মধ্যে মনে হচ্ছে। তার বাস্তবতা আসলে কতটুকু? আসলে দেখেন, শতাংশ যদি হিসেব করেন তাহলে আসলে অন্যায় হবে, কারণ যে গ্রেডগুলো নিয়ে কথা হচ্ছে গ্রেড 3 বা গ্রেড 4, বলছেন অনেকে আক্ষেপ করছেন যে আসলে বেসিকটা কম, মূল মজুরিটা কম। আপনি দেখেন আমাদের যখন বেতন বাড়ে, ধরেন এক্সিকিউটিভ পর্যায়ে যখন বেতন বাড়তে থাকে, যার অনেক বেতন যিনি বেশি পান বা অনেক বেশি না, যারা একটু বেশি পান, তার দেখবেন যখন ইনক্রিমেন্ট হয় তখন পার্সেন্টেজে কিন্তু কম হয়। এটা কিন্তু খুবই স্বাভাবিক, এটা এমন না যে এটা একেবারে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়েছে। কারণ দেখেন 51% হওয়া মানে তো একটা বিশাল ব্যাপার। মানে কোথায় আমরা 2006 ছিলাম 1600-তে, সেখানে আজকে 8000। চিন্তা করেন দ্য ডিফারেন্স। তারপরেও যে আমাদের শিল্প উদ্যোক্তারা এটাকে ধরে রাখতে পেরেছেন এবং টিকিয়ে রাখতে পেরেছেন, এটাই তো যথেষ্ট। এবং কেউ তো আমাদের একবারও আমাদের সক্ষমতার কথা ভাবছেন না, আমরা কোথার থেকে দেব, আমাদেরকে ক্রেতারা বেশি টাকা দিচ্ছেন কিনা। 2-3 জন ছাড়া, আসলে 3 জনও বলতে পারবো না, 2 জন ক্রেতা ছাড়া আমার নিজের ব্যক্তিগত অবস্থায় কেউ দিচ্ছেন না এক্সট্রা টাকাটা। কোথার থেকে আমরা সামলাবো, কেমন করে হবে? কাজে আমাদেরকে আসলে একটা চাপের মুখে ফেলা আসলে খুব অনুচিত হচ্ছে এই জায়গাটায়। কাজে গেজেট যেটি হয়েছে সেটি ঠিক থাকুক, এবং তাতে যদি কারোর কোনো আপত্তি থাকে তাতে আমরা সবাই মোটামুটিভাবে আলোচনার মাধ্যমে সমাধান করলেই সেটা সবার জন্য মঙ্গল। কারণ রাস্তায় নেমে ভেঙে এই সমস্ত আন্দোলনের দিন চলে গেছে। কেউ অর্থনীতির ক্ষতি চান না, এবং আমরা চাই যে মোটামুটিভাবে আমরা এগিয়ে যাচ্ছি সেই গতিটা যেন অব্যাহত থাকে। আর না হলে কিন্তু আমাদের সবার জন্য অশনি সংকেত, কারণ এটি এমন একটি শিল্প যেখানে বহু গরিব লোক আছে রে ভাই। এবং এক একটা এই 30 লক্ষ শ্রমিক বলেন আর 35 লক্ষ বলেন, প্রত্যেকের পরিবারে যদি 5 জন করে মানুষ থাকে, তাহলে চিন্তা করেন কতজন মানুষ একেবারে ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি এই শিল্পের উপর নির্ভরশীল। এই জায়গাটায় আমাদের সবাইকে, আমি বারবার হাত জোর করে আমাদের যত শ্রমিক নেতারা আছে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি, আমার বন্ধুদেরকে বলার চেষ্টা করছি যে কখনো শ্রমিক আর মালিককে আপনারা এরকম সাংঘর্ষিক অবস্থানে দাঁড় করাবেন না। যুদ্ধটা মালিক আর শ্রমিকের না, যুদ্ধটা তৃতীয় পক্ষ, তা বনাম মালিক ও শ্রমিকের। কাজে আমরা যদি যেদিন আমরা একসাথে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আসলে কথা বলবো, ঠিক সেই সময়টায় এই ধরনের উস্কানির শেষ হবে। এর আগে আসলে এই ক্ষণে ক্ষণে কয়েকদিন পরে পরে থেকে এই ধরনের উস্কানি দেওয়া আসলে আমাদের সেক্টরের জন্য বিপজ্জনক। হ্যাঁ, এবং নিশ্চয়ই দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত, সেটি আঘাতপ্রাপ্ত হলে তো আসলে দেশের অর্থনীতি নিশ্চয়ই সেই আঘাত সেখানে গিয়েও পড়বে। কিন্তু কিছুদিন পরপর আপনি যেমন বলছিলেন যে শ্রমিকের যে অসন্তোষ সেই ফিরে আসছে, এটি কারখানার বাইরে চলে যাচ্ছে, এবং আপনার প্রথম প্রশ্নের আমি করার পরে আপনি বলছিলেন যে শ্রমিকরা বাইরে চলে যাচ্ছে, বাইরে গিয়ে রাস্তায় ভাঙচুর করছে, আগুন দিচ্ছে, জানমালের ক্ষতি হচ্ছে, আর কারখানার ক্ষতি তো হচ্ছেই, উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু এখন কি নতুন করে আসলে আপনাদের ভাবা উচিত যে মালিক শ্রমিকের যে সম্পর্ক, তার যে ধরন, সেই ধরনে কোনো ধরনের পরিবর্তন আনার প্রয়োজন আছে কি বলে মনে করেন কিনা, যে যাতে কোনো অসন্তোষ যদি থাকে সেটি কারখানার ভিতরেই আসলে সমাধান করা যায় বা করা উচিত বা করা সম্ভব? বিনীতভাবে আপনাকে একটু একটা জায়গায় সংশোধন করি, আমাদের শ্রমিকরা কখনো আগুন জ্বালান না, আমাদের শ্রমিকরা আমাদের কলকারখানার কোনো রকম ক্ষতি করে না। সেই সময় বহু আগে পেয়ে গেছে। শ্রমিকরা এখন খুব ভালো করে বোঝেন যে এটা রুজি ব্যাপার, এবং তারা জানে যেভাবে আদায় করতে হয়। 2013-র আগে হলে এটা আমি মানতাম, 2013 পরে মালিক শ্রমিক দুই পক্ষই অত্যন্ত সচেতন, এবং আমরা খুব কাছাকাছি থেকে কাজ করি। তবে হ্যাঁ, যদি বলেন যে কোনো কিছু সংস্কারের প্রয়োজন আছে কিনা, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের প্রত্যেকের আরও অনেক বেশি খেয়াল করা উচিত যার যার কারখানার প্রতি। এবং শুধু সেটি না, আমাদের মোটামুটিভাবে শ্রমিকের কাছাকাছি যাওয়ার চেষ্টাটা করা উচিত। এবং যারা আমরা ব্যস্ততার কারণে পারি না, আমার মনে হয় তাদের ক্ষেত্রে একটি মেসেজ আমাদের সবার জন্য খুব ক্লিয়ার হওয়া উচিত, সেটা হলো আমাদের মিড লেভেল ম্যানেজমেন্টকে অনেক বেশি শক্তিশালী করতে হবে। আমাদের মাঝের লেভেলে যারা কাজ করেন তাদেরকে আমরা সবসময় রাইট মেসেজটা শেখাতে পারি না।
হয়তো মালিকরা ভাবছেন যে ওনারা আমাদের মেসেজটা ঠিকঠাক মতো দেবেন, কিন্তু আলটিমেটলি গিয়ে আমার শ্রমিক কিন্তু ভাবছে অন্য কথা। আমি আমার নিজের ছোট্ট একটি রেফারেন্স দিয়ে বলি, আমার একটি ফ্যাক্টরিতে কয়েকদিন আগে আমার একটি মিড লেভেল ম্যানেজমেন্টের খুবই দক্ষ ছেলে, কিন্তু আমি একদম ওর দোষ দেই না, কিন্তু ও গিয়ে হঠাৎ করে শ্রমিকদেরকে বলছে, ভাই আমি বুঝি না কোনো কিছু, তোমরা কে সিনিয়র কে জুনিয়র এটা দেখার আমার দরকার নাই, কিন্তু যে ভালো কাজ করবে সে বেশি বেতন পাবে। এটা শোনার সাথে সাথে যে পুরনো শ্রমিকটি সে কষ্ট পেয়েছে এবং সে তখনই চিৎকার করা শুরু করেছে ফ্যাক্টরিতে। পরের দিন যখন আমি সকাল 6টায় গিয়ে ওদের সামনে দাঁড়িয়েছি, আসলে 8টায় ওরা ঢুকেছে সবাই, তখন আমি বললাম যে তোমরা এত চেঁচালে কেন কালকে? তখন আমাকে বলল যে ম্যাডাম চিন্তা করে দেখেন, উনি আমাদেরকে এসে বলছেন যে কে সিনিয়র আর কে জুনিয়র আমরা মানি না, আমাদের জন্য ইম্পর্টেন্ট হলো কে বেশি প্রোডাকশন দেয়। তো আমি বললাম কথাটা তো সত্যি, কিন্তু কথাটা বলার তো অনেক রকম উপায় আছে। কথাটা ঠিকঠাক মতো ওদেরকে যদি বোঝাতে পারি যে তোমার দক্ষতা আর তোমার মজুরি এক সময় না এক সময় কিন্তু এটার একটা সমীকরণ প্রয়োজন আছে। যতক্ষণ না আমি আমার শ্রমিককে বোঝাতে পারবো যে ভাই তুমি আমাকে 2টা পিস বেশি প্রোডাকশন দিলে আমার লাভ হয়, আমি সেই লাভটা তোমার সাথে শেয়ার করব, ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে শ্রমিক কখনোই তখন কিন্তু দেখবেন যে শ্রমিক বুঝবে। কিন্তু আমরা যেভাবে বোঝাই, আমাদের বোঝানোর ভাষাটা হয়তো বা সবসময় ঠিক হয় না। কাজে এই জায়গাটায় যদি আমরা পারি তাহলে বোধহয় কিছু সংশোধন প্রয়োজন আছে বলে আমি আন্তরিকভাবে বিশ্বাস করি। ডক্টর রুবানা হক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে যোগ দেবার জন্য।